ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের অনলাইন ক্লাসে আজকে আমি মোহাম্মদ আব্দুল লতিফ স্যার প্রথম পত্রের অধ্যায় 5 কাজ, শক্তি ও ক্ষমতা, এই অধ্যায় থেকে আমার দ্বিতীয় লেকচার এটি। ইতিমধ্যে প্রথম লেকচারে আমি স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। আমরা প্রথমে জেনে নিই অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজটা কি। সাধারণত অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়াশীল? অভিকর্ষ বল মূলত পৃথিবীর পৃষ্ঠের দিকে ক্রিয়াশীল, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের অভিমুখে যে বলে কোন বস্তুকে আকর্ষণ করে সেটি হলো অভিকর্ষ বল। পৃথিবী যখন তার দিকে আকর্ষণ করে, তার বিপরীতে যদি আমরা একটা বস্তুকে উঠিয়ে নেই, এই বস্তুটাকে যদি উপরের দিকে উঠাতে থাকি তাহলে এটি অভিকর্ষের বিরুদ্ধে সরণ ঘটবে, অর্থাৎ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করা হবে। তাহলে আমরা এখন অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজের একটা রাশিমালা প্রতিপাদন করব। ধরে নিলাম আমি এটা পৃথিবী, এই পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, এটা পৃথিবীর কেন্দ্র। তাহলে এটা হলো ব্যাসার্ধ আর। আমি যদি বস্তুটাকে এভাবে ধরি, পৃথিবীর পৃষ্ঠের এইখানে একটা এম ভরের বস্তু আছে, পৃথিবীর ভর হলো এম। তাহলে এই বস্তুর দূরত্ব কেন্দ্র থেকে ধরলাম আর পরিমাণ, বস্তুর দূরত্বটা হলো কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরে। এবার এই বস্তুটাকে আমি যদি ক্ষুদ্র দূরত্ব সরিয়ে নিই, এখান থেকে ডি আর পরিমাণ দূরত্ব যদি সরিয়ে নেই ডি আর, তাহলে একটা বল প্রয়োগ করতে হবে। এই বলটা হবে কতটুকু? অভিকর্ষ বলের সমান। আমরা কাজ করতেছি অভিকর্ষ বলের বিরুদ্ধে, তাহলে কতটুকু বল প্রয়োগ করব? অভিকর্ষ বলের সমান। এই ক্ষেত্রে কৃত কাজ হবে, কৃত কাজ dw সমান সমান বল গুণন সরণ dr। আমরা জানি অভিকর্ষ বল F সমান সমান Gm ডিভাইডেড বাই r স্কয়ার। এটি হলো অভিকর্ষ বল। তাহলে এখন আমরা এই বলের পরিমাণটা এখানে বসিয়ে দেই। আমরা জানি অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজটা ধনাত্মক, আর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা হলো ঋণাত্মক। এবার আমরা এখান থেকে বসিয়ে দিলাম F সমান Gm dr ডিভাইডেড বাই r স্কয়ার। এই পরিমাণ কাজ সম্পাদিত হবে, অর্থাৎ ডি আর সরণ ঘটাতে, অভিকর্ষ বলের বিরুদ্ধে ডি আর সরণ ঘটাতে আমার কৃত কাজের পরিমাণ হবে dw সমান Gm dr ভাগ r স্কয়ার। এখন যদি আমি এই বস্তুটাকে পৃথিবীর পৃষ্ঠ থেকে অসীম দূরত্ব পর্যন্ত নিতে চাই, তাহলে ম্যাক্সিমাম যে কাজ হবে সেই কাজটাই হবে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ। তাহলে আমরা এই রাশিটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে মোট কাজ পেয়ে যাব। সুতরাং মোট কাজ, এটা ইন্টিগ্রেশন করলে হবে w সমান ইন্টিগ্রেশন অফ Gm dr ভাগ r স্কয়ার। কোথা থেকে কোথায় নিব? আর বিন্দু থেকে,
অর্থাৎ আর পরিমাণ ডিসটেন্স থেকে অসীম দূরত্বে নিয়ে যাব। অসীম দূরত্ব নিলে একরকম হবে, আর আমরা যদি h পরিমাণ উচ্চতায় নেই কৃত কাজের জন্য, ধরলাম বস্তুটাকে ম্যাক্সিমাম আমি h পর্যন্ত উচ্চতায় উঠাবো, এখানে h উচ্চতা h, তাহলে এই উচ্চতায় উঠালে তখন আমার এই ডিসটেন্সটা হবে r প্লাস h পরিমাণ, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় উঠালাম, তাহলে কৃত কাজ হবে r থেকে r প্লাস h এই সীমার মধ্যে। এখন এখান থেকে g m m এটা ধ্রুবক, এখন এখান থেকে লিখলাম r প্লাস h, এখানে থাকলো dr বাই r স্কয়ার সমান সমান g m m ইন্টিগ্রেশন অফ r থেকে r প্লাস h, এটা হবে r ইনভার্স 2 ইনটু dr সমান g m m, এটা ইন্টিগ্রেশন করলে হবে -1 বাই r, এই পাশে লিমিট বসিয়ে দিলাম r থেকে r প্লাস h সমান সমান, এবার g m m, এখান থেকে মাইনাসটা যদি সামনে নিয়ে আসি তাহলে এখানে আসলো 1 বাই r প্লাস h মাইনাস 1 বাই r, বা w সমান এটা পাচ্ছি g, আমি একটু মুছে দেই উপর থেকে লিখি, এখান থেকে মুছে দিলাম, এরপরে বা w সমান সমান পাচ্ছি g, একটা মাইনাস আছে m m, এটা যদি লসাগু করি তাহলে আসতেছে r প্লাস h ইনটু r, এটা আসবে হলো r মাইনাস r মাইনাস h, r আর বিয়োগ হয়ে গেল সমান মাইনাস g m m, এখানে থাকলো মাইনাস h বাই r প্লাস h ইনটু r সমান মাইনাস দিয়ে গুণন করে দিলে g m m h ভাগ r প্লাস h ইনটু r, এটা হলো w। তাহলে কৃত কাজের পরিমাণ পেলাম আমরা এটা। এখন h যদি r এর তুলনায় অনেক অনেক ছোট হয় তাহলে আমরা এই h টাকে অ্যাভয়েড করতে পারি, এত বড় মানের সাথে h এর মান ক্ষুদ্র একটা মান যোগ করলে এই যোগফলের মান খুব বেশি পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা এই h যোগটাকে অ্যাভয়েড করতে পারি। এত হলে লিখতে পারি w সমান সমান g m m h ভাগ, তখন h বাদ দিলে r আর গুণন হয়ে r স্কয়ার, এটি হলো কৃত কাজের রাশিমালা। অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজের রাশিমালা, এই পরিমাণ কাজ করে h উচ্চতায় একটা বস্তুকে উঠানো সম্ভব। এবার আমরা আরেকটি বিষয়ে আসি, শক্তি। এবার বলবো আমরা শক্তি। শক্তি কি? শক্তি হলো কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার সামর্থ্য, এক কথায় কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অর্থাৎ বস্তুটা সর্বমোট যতটুকু কাজ করতে পারে সেই তার হিসাব দিয়েই মূলত শক্তির পরিমাণ পরিমাপ করা হয়। তাহলে শক্তি হলো দুই ধরনের, আমরা এখানে দুই ধরনের পড়বো। বিভিন্ন রকম শক্তি আছে, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি,
তারপর নিউক্লিয়ার শক্তি ইত্যাদি বিভিন্ন রকম শক্তি আছে। আমরা এই শক্তিগুলোর মধ্যে থেকে এক প্রকারের শক্তি আসবো যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির দুটি অংশ, একটি হলো গতিশক্তি আর একটি হলো স্থিতিশক্তি বা বিভব শক্তি। তাহলে আমরা প্রথমে জেনে নেই গতিশক্তি কি। কোন বস্তু তার গতিশীলতার কারণে বা গতির কারণে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাই হলো গতিশক্তি। তাহলে প্রথমে গতিশক্তির আমরা একটা রাশিমালা দেখব এখান থেকে। গতিশক্তি কোন বস্তু গতিশীল হলে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় গতিশক্তি। এখন গতিশীল করতে হলে কোন বস্তুকে বল প্রয়োগ করতে হবে। আমি ধরে নেই যে এখানে একটি বস্তু আছে v0 = 0 আদি অবস্থায়, এর উপর m ভরের বস্তু, f পরিমাণ বল প্রয়োগ করলাম, ফলে বস্তুটার কিছু সরণ ঘটলো। আচ্ছা, কিছু পরিমাণ সরণ ঘটে, ধরলাম x পরিমাণ ম্যাক্সিমাম সরণ ঘটে, বস্তুটা এই জায়গায় আসলো, এইখানে বেগ হয়ে গেল v, এইখানে তার বেগ পেলাম v। তাহলে প্রথমে আমি ধরি ক্ষুদ্র পরিমাণ সরণের জন্য f বল প্রয়োগে dx সরণ ঘটলে কৃত কাজ, এই সরণটুকু ঘটাতে dx পরিমাণ সরণ ঘটাতে কিছু কাজ করতে হয়েছে, সেই কৃত কাজ হবে dw = f dx। আচ্ছা, আবার আমরা জানি f সমান ma, তাহলে এখান থেকে যদি ভেঙে লিখি ma dx, তাহলে এখন সম্পূর্ণ সরণ ঘটাতে x পরিমাণ সরণ ঘটাতে মোট কতখানি কাজ করতে হয়েছে। তাহলে x পরিমাণ সরণ ঘটাতে হলে আমার কৃত কাজটা হিসেব করলেই আমরা মোট কাজ পাবো। আর এই কাজটাই গতিশক্তির সঞ্চার করে, অর্থাৎ বস্তুটিকে গতিশীল করতে হলে কিছু কাজ করতে হয়, এই কাজটুকু গতিশক্তিতে রূপান্তর হয়। তাহলে আমরা এখান থেকে আরেকটি অংশ লিখি যে ত্বরণ a সমান আমরা জানি dv ভাগ dt সমান এটাকে লেখা যায় dv বাই dx ইনটু dx বাই dt। dx বাই dt সমান আবার v, তাহলে এইভাবে লিখলাম v dv বাই dx। এখানে যদি বসিয়ে দেই তাহলে m v dv ভাগ dx ইনটু আগের dx, তাহলে dx dx ভাগ হয়ে যাবে, সমান থাকলো mv dv। অতএব মোট কৃত কাজ কতটুকু হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে মোট কৃত কাজ হবে w সমান, এবার ইন্টিগ্রেশন করলাম mv dv, তাহলে আমার চলক কি dv, তাহলে শুরুতে ছিল v, v0 সমান হলো 0, v সমান প্রথমে মান ছিল 0, আর এইখানে এসে v হয়ে গেছে ম্যাক্সিমাম বেগ v। তাহলে আমার লিমিটটা ছিল শুরুতে ছিল বেগ 0 আর সর্বোচ্চ বেগ লাভ করেছে v। এখন যদি এখান থেকে আমরা m টা ধ্রুবক বাইরে রাখি, তাহলে ইন্টিগ্রেশন অফ v dv 0 থেকে v সমান এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে m v এর ইন্টিগ্রেশন করলে v স্কয়ার ভাগ 2 ইনটু 0 থেকে v। এবার আমি উপর থেকে মুছে দেই,
এবার আসলো বা W সমান পেলাম m ইনটু লিমিট বসায় দিলে v স্কয়ার ভাগ 2 মাইনাস 0 ভাগ 2, সুতরাং W সমান আসলো হাফ অফ m v স্কয়ার। তাহলে আমি ইতিপূর্বেই বললাম বস্তুটিকে গতিশীল করতে কিছু কাজ করতে হয়েছে, এই কাজটুকু কত অপচয় হবে না, সেই কাজটুকুই গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমি পেলাম বস্তুটিকে সর্বোচ্চ v বেগ দিতে অর্থাৎ x পরিমাণ সরণ ঘটাতে মোট কৃত কাজের পরিমাণ হাফ m v স্কয়ার। তাহলে এই হাফ m v স্কয়ার পরিমাণ কাজ গতিশক্তি সঞ্চার করে। সুতরাং গতিশক্তি সমান লিখতে পারি গতিশক্তি k সমান সমান হাফ m v স্কয়ার। এই কাজটুকুই গতিশক্তিতে রূপান্তর হবে। এখন এইখান থেকে গতিশক্তির আমরা একটা রাশিমালা পেয়ে গেলাম। এবার আরো একটি বিষয় দেখো, k সমান সমান হাফ m, আমি যদি এরকম করে লিখি m স্কয়ার v স্কয়ার ভাগ 2m, অর্থাৎ উপরে নিচে একটি করে m ভরের একটি রাশি গুণন করে দিলাম। তাহলে mm গুণন করে m স্কয়ার, নিচে থাকলো আরেকটা m, পরে mm কাটলে আগের মতোই থেকে যায়। এবার এখান থেকে পেলাম m আর v মিলে হয় ভরবেগ p, ভরবেগ p সমান mv। তাহলে এই দুটো গুণন করলে mv তার উপর যদি হোল স্কয়ার দেই তাহলে এটা হবে p স্কয়ার ভাগ 2m। আমরা এই দুটো সূত্র থেকে কিছু লজিক্যাল বিষয় বের করব। প্রথমে দেখো গতিশক্তি এইখান থেকে যদি বের করি হাফ m, এটা হলো ধ্রুব রাশি, হাফ m হলো ধ্রুব রাশি, তাহলে ধ্রুব রাশি তুলে দিলে k সমানুপাতিক v স্কয়ার, অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। বেগ যদি 3 গুণ করা হয় গতিশক্তি হবে 3 তিরিকা 9 গুণ, বেগ যদি 4 গুণ করা হয় 4 4 16 গুণ হবে গতিশক্তি। তাহলে একইভাবে এইখান থেকে আমরা পাচ্ছি গতিশক্তি আরেকটা বিষয় ভর বেগের সমানুপাতিক, যেখানে 2m ভর, বস্তুর ভর হলো ধ্রুবক, তাহলে গতিশক্তি ভর বেগেরও সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। ভর বেগ যদি 5 গুণ করা হয় তাহলে গতিশক্তি হবে 25 গুণ, যদি গতিশক্তি হয় 49 গুণ তাহলে ভরবেগ হবে 7। তাহলে এইভাবে আমরা ভরবেগের সাথে একটা সম্পর্ক পেলাম গতিশক্তি। এরপরে আমরা চলে আসব কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যটা কি? কাজ শক্তি উপপাদ্য খুব সহজ একটি বিষয়। কাজ শক্তি উপপাদ্যটি হলো কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করব, তাহলে বল প্রয়োগ করলে যতটুকু কাজ হবে এই কাজটা হবে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ধরলাম এইখানে আমার m ভরের একটা বস্তু আছে, এর উপর f পরিমাণ বল প্রয়োগ করলাম, এতে বস্তুটা এখানে চলে আসলো m, এখানে তার আদি বেগ ছিল v0, এখানে হলো সর্বোচ্চ বেগ v। এখন এই জায়গায় তার আগে গতিশক্তি ছিল হাফ অফ m v0 স্কয়ার, এখানে গতিশক্তি ছিল হাফ অফ m v স্কয়ার। এখন এই বল দ্বারা যে পরিমাণ কাজ হয়েছে এই কাজ শক্তি উপপাদ্যতে বলা হচ্ছে যে এই কৃত কাজ W সমান হবে হাফ m v স্কয়ার মাইনাস হাফ m নট v স্কয়ার। এটা হলো গতিশক্তির কাজ শক্তি উপপাদ্যের মূল কথা, যে বস্তুর শেষ গতিশক্তি এবং আদি গতিশক্তির এই ব্যবধান, পার্থক্যই বা পরিবর্তনই হচ্ছে কৃত কাজ। তাহলে আমি আরো একবার বলি, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ হবে
গতিশক্তি পরিবর্তনের সমান। এটা কাজ শক্তি উপপাদ্য। আমরা এবার একটু কাজ শক্তি উপপাদ্যটাকে একটু বিবৃতি করি, অর্থাৎ প্রতিপাদন করে দেখে আসি। আমরা দেখলাম যে এইখান থেকে x পরিমাণ সরণ ঘটলো, ধরি x পরিমাণ সরণ ঘটে, একটি m ভরের বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটি সরণ ঘটে x পরিমাণ। তাহলে আমরা ক্ষুদ্র সরণ dx এর ক্ষেত্রে কৃত কাজ dw সমান সমান হবে f of dx। এখন আমরা জানি f সমান কি, f সমান m এ dx। তাহলে এখান থেকে লিখতে পারি a সমান dv ভাগ dt সমান সমান dv ভাগ dx into dx by dt। এবার dx dx কাটলে আগের মতোই থাকে, dv ভাগ dx into dv ভাগ dx by dt সমান হলো v। তাহলে এটা যদি এখানে বসিয়ে দেই mv dv dx into dx, dx dx কেটে দিয়ে থাকে mv dv। এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে মোট কাজ w সমান সমান ইন্টিগ্রেশন অফ dw এর ইন্টিগ্রেশন করতেছি, এটার মান পেয়েছিলাম mv dv। তাহলে mv dv সীমা হবে v0 থেকে v পর্যন্ত। শুরু করেছিলাম v0 বেগে আর শেষ হলো v বেগে। তাহলে এখান থেকে আরেকটা লাইন করি, m টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, ধ্রুবক ইন্টিগ্রেশন অফ v0 থেকে v, এটা থাকলো v dv। এবার আমরা পরের অংশ করি, বা w সমান সমান m। এবার এটার ইন্টিগ্রেশন করলে হবে v স্কয়ার ভাগ 2, লিমিট হলো v0 থেকে v সমান সমান m। এটা যদি লিমিট বসিয়ে দেই v স্কয়ার ভাগ 2 মাইনাস v0 স্কয়ার ভাগ 2 সমান সমান, এটা গুণন করে দিলে হাফ m v স্কয়ার মাইনাস হাফ m v0 স্কয়ার। এটাকে যদি একটু গতিশক্তি আকারে লেখা যায়, গতিশক্তি আকারে লিখলে এটা হবে k মাইনাস k0 সমান সমান ডেল্টা k। অর্থাৎ কৃত কাজ হলো গতিশক্তি পরিবর্তনের সমান। এই অংশটি হলো কাজ শক্তি উপপাদ্য। এবার আসবো আমরা বিভব শক্তি বা স্থিতি শক্তি কি বা কাকে বলে। বিভব শক্তি অথবা স্থিতি শক্তি। বিভব শক্তি বা স্থিতি শক্তি। বিভব শক্তি কাকে বলে? স্বাভাবিক অবস্থা থেকে বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় বিভব শক্তি বা স্থিতি শক্তি। আমার হাতে একটা মার্কার আছে, মার্কারটা এখান থেকে আমি তুলে এই অবস্থানে নিয়ে আসলাম, তাহলে তার স্বাভাবিক অবস্থানটা আমরা পরিবর্তন করেছি, এখন সে নিচের দিকে পড়ার একটা সামর্থ্য লাভ করেছে, অর্থাৎ কাজ করার সামর্থ্য লাভ করেছে। এই জন্য বলতেছি স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে যদি বস্তুর অর্থাৎ স্বাভাবিক অবস্থা থেকে বস্তুর অবস্থানটা চেঞ্জ করলাম, তাহলে বস্তুটা কাজ করার যে সামর্থ্য লাভ করবে এই সামর্থ্যটাকেই বলা হবে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আমরা দুই ধরনের বিভব শক্তি এখানে দেখব, একটা হলো অভিকর্ষজ বিভব শক্তি আর একটা দেখবো স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্প্রিং এর বিভব শক্তি। প্রথমে আমরা অভিকর্ষজ বিভব শক্তি দেখি। অভিকর্ষজ বিভব শক্তি
আমার এখানে একটা m ভরের বস্তু আছে, ভূপৃষ্ঠ থেকে একে h পরিমাণ উচ্চতায় উঠালাম, তাহলে এখানে আমার কাজ করতে হয়েছে f পরিমাণ বল। এই বলটা কতখানি হবে? অভিকর্ষ বলের সমান। তাহলে অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়াশীল, আর আমি এই বলটা উপরের দিকে প্রয়োগ করে বস্তুটা উঠিয়েছি উপরের দিকে, তাহলে আমার ক্ষেত্রে এই কাজটা হলো ধনাত্মক। তাহলে এটা উঠাতে কৃত কাজ W সমান হবে FH। F সমান আবার অভিকর্ষের বিরুদ্ধে যে বল কাজ করে এটা হলো ওজন বল, তাহলে আমরা W সমান mgh। তাহলে এই পরিমাণ কৃত কাজই বস্তুর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হবে, এবং সেই সঞ্চিত শক্তিটাই হবে বিভব শক্তি। সুতরাং আমরা এই বিভব শক্তি সমান লিখতে পারি বিভব শক্তি U সমান সমান mgh। এই কৃত কাজটাই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে। অর্থাৎ এমনি এমনি তো এখানে কাজ কোথা থেকে আসবে? আসতে পারে না শক্তিটা। তাহলে আমি যে কাজ করেছি এই কাজটুকুই এর মধ্যে শক্তি হিসেবে জমা হবে, এই জন্য কৃত কাজটুকু হবে বিভব শক্তির সমান। এবার আমরা আসি স্প্রিং এর বিভব শক্তি। স্প্রিং এর বিভব শক্তি আমরা এখানে একটা স্প্রিং নিলাম, এটা তার আদি অবস্থান x0 সমান সমান 0। এবার স্প্রিংটাকে যদি একটু টানি এদিকে f পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে স্প্রিংটা সরণ ঘটলো, এইটুকু সরণ হলো তার x, স্প্রিংটার সরণ ঘটলো x। আচ্ছা, এখানে ভর ছিল হলো m, ভর আছে m পরিমাণ। এবার আমরা এই স্প্রিংটাকে স্থির অবস্থান থেকে টেনে x পরিমাণ সরিয়েছি, ফলে এখানে কিছু কাজ হয়েছে। এই কাজটুকুই স্প্রিংটার মধ্যে শক্তি হিসাবে জমা হবে। তা আমি ধরি যে ক্ষুদ্র দূরত্ব dx সরণ ঘটাতে কৃত কাজ কতখানি হবে? তাহলে dx পরিমাণ সরণ ঘটাতে কৃত কাজ হবে dw সমান সমান f of dx। f সমান আমরা কি পেয়েছি? f সমান পেয়েছিলাম kx, স্থিতিস্থাপক বলের বেলায় f সমান পেয়েছিলাম kx, তাহলে এখানে বসালে kx dx। সুতরাং মোট কাজ এটা w সমান হবে ইন্টিগ্রেশন অফ kx dx। x এর সীমাটা হলো x not equal to 0 থেকে x সমান সমান, আচ্ছা 0 থেকে x সমান x পর্যন্ত। k টাকে বাইরে রাখলে এবং এটা ইন্টিগ্রেশন করলে আসে x স্কয়ার ভাগ 2 লিমিট 0 থেকে x। এবার লিমিট বসিয়ে দিলে k ইনটু x স্কয়ার ভাগ 2 মাইনাস 0। সুতরাং w সমান সমান আমরা পাচ্ছি হাফ k x স্কয়ার, তাহলে এই পরিমাণকৃত কাজ করতে হবে। এই কাজটুকু কি স্প্রিংটার x পরিমাণ সরণ ঘটাতে কাজ হবে, তাহলে এই পরিমাণ কাজটা স্প্রিং এর মধ্যে শক্তি হিসেবে সঞ্চিত হবে। সুতরাং বিভব শক্তি হবে U সমান সমান হাফ k x স্কয়ার। এটা হলো স্প্রিং এর বিভব শক্তি, সরণের বর্গের সমানুপাতিক, অর্থাৎ U সমানুপাতিক x স্কয়ার। স্প্রিংটাকে টেনে যত লম্বা করব তত বেশি শক্তি জমা হবে, অর্থাৎ তার বিভব শক্তি তত বৃদ্ধি পাবে। আমরা এবার স্প্রিং এর বিভব শক্তিটা হিসাব করলাম। আমরা এবার পরবর্তী আরেকটা অংশে আসি। এখান থেকে
দুটি সংজ্ঞা একটু ভালো করে মনে রাখবে। একটি হলো সংরক্ষণশীল বল, একটি হলো সংরক্ষণশীল বল, আর একটি হলো অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলটা কি? কোন কণা যদি একটি পূর্ণ চক্র সম্পন্ন করে, কোন একটা কণা একটা পূর্ণ চক্র যদি সম্পন্ন করে আবার আগের অবস্থায় ফেরত আসে, তাহলে কণাটির উপর যে বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হবে সেই বলটাকে বলা হয় সংরক্ষণশীল বল। আমি এখান থেকে একটা চক্র দেখালাম সংরক্ষণশীল বলের। এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো, এই পথে আবার ঘুরে ফেরত আসলো, এই যে একটা পূর্ণ চক্র সম্পন্ন করলো। এই চক্রে যদি কৃত কাজের পরিমাণ শূন্য হয় তাহলে এটাকে বলা হয় সংরক্ষণশীল বল। অর্থাৎ যে বল দ্বারা আমার কৃত কাজটার পরিমাণ শূন্য হবে সেটাকে বলা হয় সংরক্ষণশীল বল। এবার আমরা আসবো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র কি? যে মোট শক্তি সর্বদা ধ্রুবক থাকে, অর্থাৎ শক্তির সৃষ্টিও নেই ধ্বংসও নেই, শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। তাহলে আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার মধ্যে এরকম পাচ্ছি যে গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই দুই শক্তির সমষ্টি হলো ধ্রুবক। অর্থাৎ কোন বস্তুর মোট গতিশক্তি ও মোট বিভব শক্তির সমষ্টি সর্বদা একই থাকে। কখনো কখনো গতিশক্তি বিভব শক্তিতে বা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু মোট শক্তির পরিমাণ একই থাকে। তো এই ছিল যান্ত্রিক শক্তির নিত্যতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচার এই পর্যন্তই। আগামী লেকচারে আমরা সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রতিপাদন করব। এখান থেকে একটি রাশিমালা আমরা আসব এবং এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যাগুলো আমরা আগামী লেকচারে সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।